হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা গত ভিডিওতে কি আলোচনা করেছিলাম? আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম সুলতানের যুগ। তো সুলতানের যুগ থেকে শুধুমাত্র আমরা গিয়াসউদ্দিন বলবন নিয়ে আলোচনা করব। তারপর আমরা যা যা শিখব স্টেপ বাই স্টেপ আমরা কন্টিনিউ করে যাব। তো আশা করছি যে আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসব। আর তার আগে এখন আমরা যা আলোচনা করব সেটা হলো সুলতানি আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার। এখান থেকে আমি যা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি এবং আমি এইটুকুই পড়ব, আর বেশি পড়ব না। তো দেখো, সুলতানি যে আর্কিটেকচার অ্যান্ড লিটারেচারের মধ্যে অনেকগুলোই পড়ে। তো এখান থেকে যদি কিছু না বাদ যায় তার জন্য আমি সবগুলোই তোমার সাথে শেয়ার করব। ত্রয়োদশ শতকে তুর্কিরা যেসব স্থাপত্য সৃষ্টি করে তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হলো কুতুব মিনার। কি বলা হয়েছে এখানে? ত্রয়োদশ শতকে তুর্কিরা যেসব স্থাপত্য সৃষ্টি করেছে তার থেকে সবচেয়ে বেশি হলো কি ইম্পর্টেন্ট হলো কুতুব মিনার। এই মিনারটি ইলতুৎমিশ তৈরি করেন এবং খ্যাতনামা সুফি সন্ত কুতুবুদ্দিন কাকির নামে উৎসর্গ করেন। তো আমরা জানি যে কুতুবুদ্দিন এই কাজটা শুরু করেছিল, কিন্তু তিনি মারা যান, তারপর ইলতুৎমিশ এই কাজটা শেষ করেন। তো এই যে কুতুব মিনারটা তৈরি করা হয়েছিল, ওইটা তৈরি করা হয়েছিল খ্যাতনামা সুফি সন্ত কুতুবুদ্দিন কাকির নামে। ওকে, যাতে মনে থাকে। এই মিনারটির উচ্চতা 71.4 মিটার। এই মিনারটির উচ্চতা কত? 71.4 মিটার। মিনারের দেওয়ালে লাল ও সাদা বেলে পাথর ও মার্বেল ব্যবহার করা হয়েছে। এই যে কুতুব মিনারের গায়ে লাল ও সাদা বেলে পাথর ইউজ করা হয়েছে এবং ওইখানে কিন্তু মার্বেলও ব্যবহার আছে। আলাউদ্দিন খলজি কুতুব মিনারের একটি প্রবেশদ্বার নির্মাণ করেন, যাকে বলা হয় আলাই দরওয়াজা। ঠিক আছে, কি আলাই দরওয়াজা। আলাউদ্দিন খলজি কি করেছেন? এই কুতুব মিনারের মধ্যে একটি দরজা বানিয়েছেন। সেই দরজার নাম কি? আলাই দরওয়াজা, অর্থাৎ আলাউদ্দিনের দরজা। ঠিক আছে, কি আলাউদ্দিনের দরজা। এই দরজার সুষম খিলানগুলি সৌন্দর্যময়। দরজায় একটি গম্বুজও আছে। প্রাসাদ ও অট্টালিকা নির্মাতা হিসাবে মধ্যযুগে ভারতের ইতিহাসে আলাউদ্দিন এক বিশিষ্ট স্থান অধিকার করেছে। মানে প্রাসাদ আর অট্টালিকা তৈরিতে আলাউদ্দিনের নাম খুবই খ্যাতনামা, কারণ ওই সময় তিনি খুবই একটা উল্লেখযোগ্য মানুষ ছিলেন, যে যিনি মানে অনেক স্টাইলিশ জিনিস তৈরি করতে পারতেন। ঠিক আছে, পূর্বসূরিদের তুলনায় আলাউদ্দিনের নির্মিত স্থাপত্যের মান উন্নত দেখা যায়। তিনি দিল্লির কাছে সিরি নামে এক নগরও প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এই নগরের কোনো অস্তিত্ব এখানে নেই। তো তিনি একটা নগর তৈরি করেছিলেন, তার নাম হলো সিরি, কিন্তু কি তার নাম হলো সিরি। ঠিক আছে, তো কিন্তু বর্তমানে তার কোনো অস্তিত্ব আমরা পাইনি। ওকে, কিন্তু তিনি কিন্তু তৈরি করেছিলেন। তুগলক আমলে নির্মাণ কার্য কম হয়নি। গিয়াসউদ্দিন তুগলক ও মোহাম্মদ বিন তুগলক তুগলকাবাদ নামে একটা বিরাট প্রাসাদ দুর্গ নির্মাণ করেছিলেন। গিয়াসউদ্দিনের সমাধিতে এক নতুন শিল্পরীতির পরিচয় পাওয়া যায়। তুগলক স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো ঢালু দেওয়া। ঠিক আছে, ফিরোজ তুগলক হৌজ খাস নামে এক প্রমোদ সৌধ নির্মাণ করেন। তুগলক সুলতানরা তাদের প্রাসাদে দামি লাল বেলে পাথর ব্যবহার করতেন। তো হয়তোবা এটা আমাদের কিন্তু সিলেবাসে নেই, কিন্তু যেহেতু সুলতানি নাম উল্লেখ করেছে তার জন্য আমরা এখানে তুগলক পড়ছি। ঠিক আছে, তো তুগলক সুলতানরা কী করেছে? তাদের প্রাসাদে লাল যে বেলে পাথর ইউজ করতো সেটা কিন্তু অনেক দামি। দিল্লির বাইরেও হিন্দু ইসলামী স্থাপত্যের বিকাশ ঘটে। বিভিন্ন অঞ্চলে মুসলমান শাসকরা শিল্প অনুরাগী ছিলেন। তাদের স্থাপত্য রীতিতে আঞ্চলিক ঐতিহ্যের প্রভাব দেখা যায়। মানে বিভিন্ন অঞ্চলে যে মুসলমানরা ছিল তারা কিন্তু খুবই শিল্প অনুরাগী ছিল, মানে শিল্প মানে খুবই ট্যালেন্টেড মানুষ ছিল। ঠিক আছে, খুব ট্যালেন্টেড। তাদের মধ্যে গুণের কোনো অভাব ছিল না। তাদের স্থাপত্য রীতিতে আঞ্চলিক ঐতিহ্যের প্রভাব দেখা যায়। জৈনপুর, বাংলাদেশ, গুজরাট, মালব ও দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্যে এই মিশ্র স্থাপত্য রীতি লক্ষ্য করা যেত। ঠিক আছে, তো জৈনপুরের আতালা মসজিদ এ বিশেষ ধরনের শিল্পরীতি লক্ষ্য করা যায়। কোথায়? আতালা মসজিদে। এই মসজিদে গম্বুজ বাদ দিয়ে হিন্দু রীতি অনুসারে ঢালু ছাদ ও চারকোনা থাম দিয়ে তৈরি হয়। গুজরাটের জামি মসজিদের খোদাইয়ের কাজ অপূর্ব। তো আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু শিখতে পারি যে জামি মসজিদ কোথায় আছে? গুজরাটে।
ঠিক আছে, কোথায় আছে? গুজরাটে। মালবের হিন্দুলা মহল, মালবের হিন্দুলা মহল, জাহাজ মহল, বড় ও ছোট সোনা মসজিদ ইত্যাদি সে যুগের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। বাংলা স্থাপত্যের পাথরের চেয়ে ইটের ব্যবহার বেশি হতো। তো খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। কি পারবো? এখানে আছে কি মালবের হিন্দুল মহল, কি মালবের হিন্দুল মহল, মালবের হিন্দুলা হিন্দুল না হিন্দুলা মহল, মালবের হিন্দুলা মহল, জাহাজ মহল, বড় ও ছোট সোনা মসজিদ। ঠিক আছে, তো এগুলা খুবই তখনকার কী ছিল, খুবই শ্রেষ্ঠ ছিল, মানে তখনকার দিনে খুবই শ্রেষ্ঠ স্থাপত্য ছিল। ঠিক আছে, তো দক্ষিণ ভারতের বাহমনি সুলতানরাও এই শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। তাদের নির্মিত স্থাপত্যে ভারতীয়, মিশরীয়, তুর্কি, পারসিক প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই অঞ্চলে স্থাপত্য শিল্পের মধ্যে জামি মসজিদ, গুলবার্গা, চাঁদ মিনার, দৌলতাবাদ ও মামুদ গাওয়ানের নির্মিত মহাবিদ্যালয় বিশেষ উল্লেখযোগ্য। বিজয়নগরে হাজার মন্দির, বিঠালস্বামী মন্দির হিন্দু স্থাপত্যের শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। তো আমার কোনো জানা নেই মানে এগুলো পরীক্ষার মধ্যে আসবে কি না, কিন্তু এখানে সুলতান যুগের মধ্যে এটা ইনক্লুড আছে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাদের ইচ্ছা পড়ার জন্য তোমরা পড়তে পারো, আর যাদের ইচ্ছা নেই পড়ার জন্য তোমরা এখানে এটা স্কিপ করতে পারো, কিন্তু আমি তো ঠিকই পড়বো। এখানে কি বলা হয়েছে যে দক্ষিণ ভারতে যে বাহমনি সুলতানরা ছিল তারাও কিন্তু খুবই একটা দুর্বল ছিল না, তারাও কিন্তু পৃষ্ঠপোষক ছিল শিল্পের। ঠিক আছে, তাদের নির্মিত স্থাপত্য ভারতীয়, মিশরীয়, তুর্কি ও পার্সিক প্রভাব লক্ষ্য করা যায়। এই অঞ্চলে স্থাপত্য শিল্পের মধ্যে জামি মসজিদ, চাঁদ মিনার ও মামুদ গাওয়ানের নির্মিত মহাবিদ্যালয় বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজয়নগরে হাজার মন্দির ও বিঠাল স্বামী মন্দির হিন্দু স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। তো বিজয়নগরে কিন্তু হাজার মন্দির ও বিঠল স্বামী মন্দির কিন্তু খুবই একটা হিন্দু স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক আছে, দেখো এটা হলো আতালা মসজিদ। ওকে, এটা কি? এটা আতালা মসজিদ। দেখো, তো সুলতানি আমলে হিন্দু রাজারাও শিল্পের পরম পৃষ্ঠপোষক ছিলেন। রাজপুতানা অঞ্চলে হিন্দু স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায়। মেবারের রানা কুম্বের নির্মিত বিজয়স্তম্ভ এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। ঠিক আছে, তো এতক্ষণ আমরা কি পড়লাম? আর্কিটেকচার পড়লাম। এখন পড়বো কি? লিটারেচার। ঠিক আছে, সুলতানি যুগের সাহিত্য ও সঙ্গীত। যেহেতু সাহিত্য আছে সেহেতু এখানে সঙ্গীত তো থাকবেই, ইনক্লুড থাকবে। ঠিক আছে, তো মধ্যযুগে সংস্কৃত ছিল উচ্চ চিন্তাধারার মাধ্যম ও সাহিত্যের ভাষা। খুবই ইন্টারেস্টিং জিনিস যে লাইনটা কি, মধ্যযুগে সংস্কৃত ছিল উচ্চ চিন্তাধারার মাধ্যম ও সাহিত্যের ভাষা। তো প্রশ্ন হতেই পারে এরকম। ঠিক আছে, মধ্যযুগে সংস্কৃত কি ছিল? উচ্চ চিন্তাধারার মাধ্যম ও সাহিত্যের ভাষা। শঙ্করাচার্যের অনুসরণে রামানুজ, মাধবাচার্য, বল্লভাচার্য প্রমুখ পণ্ডিতরা অদ্বৈতবাদ সম্বন্ধে সংস্কৃত ভাষায় অনেক গ্রন্থ রচনা করেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে সংস্কৃত বিদ্যালয় ও শিক্ষা পরিষদ গড়ে উঠেছে। মুসলিম শাসকরা সংস্কৃতের পঠন পাঠনে কোনো বাধা দেননি। ঠিক আছে, তো দিল্লির সুলতানরা ফার্সি ভাষা ও সাহিত্যের অনুরাগীও পৃষ্ঠপোষক ছিলেন। যে দিল্লির সুলতানরা কে ছিল? ফার্সি ভাষা ও সাহিত্য অনুরাগী পৃষ্ঠপোষক ছিলেন। এই যুগে ফার্সি ভাষার ভূ সাহিত্য ও ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়। তো এই যুগে ফার্সি সাহিত্যের শ্রেষ্ঠ লেখক ছিলেন আমির খসরু ও হাসান দেহলভি। তো ফার্সি সাহিত্যের শ্রেষ্ঠ লেখক কে ছিলেন? আমির খসরু ও হাসান দেহলভি। আমির খসরু হিন্দুস্তানের তুতা পাখি নামে পরিচিত। তো হিন্দুস্তানের তুতা পাখির নামে কে পরিচিত? আমির খসরু। আমির খসরুই সর্বপ্রথম হিন্দ শব্দটি ব্যবহার করেন এবং ভারতীয় কাব্যের অনুসারে মসনভি বা কাব্য রচনা করেন। তো হিন্দ বা হিন্দি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আমির খসরু। ঠিক আছে, হিন্দিকে তিনি হিন্দবি বলতেন। কি বলতেন? হিন্দবি বলতেন। তো আমরা এখান থেকে জানতে পারি যে আমির খসরুই সর্বপ্রথম হিন্দি শব্দের ব্যবহার করেন এবং ভারতের কাব্যের অনুকরণে মসনভি বা কাব্য রচনা করেন। তিনি হিন্দি ভাষাকে হিন্দবি বলতেন। তার রচিত ঐতিহাসিক কাব্যের মধ্যে কিরান উস সাদাইন, অশিক, নু শিপার, তুগলকনামা প্রভৃতি উল্লেখ করা যায়।
দিল্লির সুলতানদের মধ্যে মোহাম্মদ বিন তুগলক ও ফিরোজ শাহ তুগলক ছিলেন ইসলামী শাস্ত্রের সুপণ্ডিত। ওকে, ফিরোজ শাহ তুগলক ফুতুহাত-ই-ফিরোজ শাহী নামে এক গ্রন্থে তার রাজত্বকালের ও তার প্রজা কল্যাণমূলক কাজকর্মের বিবরণ দিয়ে গেছেন। তো ফিরোজ শাহী, ফিরোজ শাহীকার, এটা হলো ফিরোজ তুগলকের। ওকে, এই যুগে ফার্সি ভাষায় লেখা ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মিনাজ উ সিরাজের তাবকত ই নাসিরি। তো তাবকত ই নাসিরি কার? এটা হলো মিনাজ উ সিরাজের। জিয়াউদ্দিন বারনের লেখা তারিখ-ই ফিরোজ শাহী, ইসামির ফুতুহ উস সালাতিন, শামস ই সিরাজের তারিখ-ই ফিরোজ শাহী প্রভৃতি। তো এগুলো পড়ার সময় দেখা যাচ্ছে যে অনেকটা মন্ত্র টাইপ হয়ে গেছে, ঠিক আছে। তো কি কি এখানে আছে? মিনাজ উস সিরাজের তাবাকত ই নাসিরি, জিয়াউদ্দিন বারনের তারিখ-ই ফিরোজ শাহী, ইসামির ফুতুহ উস সালাতিন, শামস ই সিরাজের তারিখ-ই ফিরোজ শাহী প্রভৃতি। ওকে, তো ঐতিহাসিক সাহিত্য রচনার ক্ষেত্রে মুসলমান পণ্ডিতদের অবদান অনস্বীকার্য। যথার্থ ইতিহাস লিখনের রীতি তারাই ভারতে চালু করেছেন। মুসলমান লেখকদের মধ্যে কেউ কেউ সংস্কৃত ভাষার অনুরাগী ছিলেন। তো ফিরোজ তুগলক ও সিকান্দর লোদির আদেশে কিছু সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষায় রূপান্তরিত হয়। ফার্সি ভাষার মাধ্যমে মধ্য এশিয়া ও ইরানের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগাযোগ স্থাপিত হয়। রামানন্দ ও কবিরের রচনায় হিন্দি সাহিত্যে সমৃদ্ধ গড়ে ওঠে। সুফিসন্তরা তাদের সমবেত সঙ্গীতে হিন্দি ভক্তিমূলক কবিতা সুর করে গান গাইতেন। গ্রামাঞ্চলে সুফিরা তাদের ধ্যান ধারণা হিন্দিতেই প্রকাশ করতেন। আরবি ও ফার্সি ভাষা থেকে উর্দুর লিপি গ্রহণ করা হলেও উর্দুর ব্যাকরণ সংস্কৃত ভাষাশ্রয়ী। মানে আরবি এবং ফার্সি ভাষা থেকে উর্দু লিপি গ্রহণ করা হলো, উর্দুর ব্যাকরণ সংস্কৃত ভাষাশ্রয়ী, ঠিক আছে। এই ভাষাকে প্রথমে জবানি হিন্দবি বলা হতো। আমির খসরু সর্বপ্রথম উর্দু ভাষা ব্যবহার করেন। তবে এই ভাষা দিল্লি, মিরাট প্রভৃতি অঞ্চলে সীমাবদ্ধ থাকে। উর্দু লেখকদের মধ্যে ওয়ালি, হাতিম, খান আরজু প্রমুখদের নাম করা যায়। হিন্দি সাহিত্যের ক্ষেত্রে চাঁদ বরদায় রচিত পৃথ্বীরাজ রসু, সরঙ্গধর রচিত হামির রসু, হামির কাব্য, কবিরু রামানন্দের দোহা ইত্যাদি উল্লেখ করা যায়। তো চাঁদ বরদায় রচিত কি? পৃথ্বীরাজ রসু। সরঙ্গধর রচিত হামির রাসু আর হামির কাব্য। কবির ও কোথায় ছিল, কোথায় গেল, চলে গেল, এখানে কবির ও রামানন্দের দোহা ইত্যাদির উল্লেখ করা যায়। এই যুগে মৈথালি সাহিত্য যথেষ্ট উৎকর্ষতা লাভ করে। এই ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতির পদাবলী ভারতীয় সাহিত্যের অমূল্য সম্পদ বলে বিবেচিত। এই যুগেই প্রখ্যাত সাধিকা মীরাবাঈ রাজস্থানী ভাষায় বহু ভজন রচনা করেন। নানক ও তার অনুগামীরা পাঞ্জাবি ও গুরুমুখী ভাষায় এবং নামদেব মারাঠি ভাষায় ভক্তিমূলক কাব্য রচনা করেন। মারাঠি ভাষায় অন্যান্য গ্রন্থকারের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানেশ্বর, একনাথ প্রমুখের নাম উল্লেখযোগ্য। তো সুলতানি যুগের যে আর্কিটেকচার এবং লিটারেচার থেকে এতটুকু পড়লেই হবে, আই থিঙ্ক, ঠিক আছে, এতটুকু পড়লেই হবে। তো তোমাদের একটা কাজ দিচ্ছি, তোমরা সবাই এই পার্টটা ভালো করে দেখে এখান থেকে মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ রেডি করে আমাকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে তোমরা সেন্ড করবে, ঠিক আছে। তো যারা পুরান আছো তারা তো অবশ্যই তাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আর যারা নতুন আছো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও শেষে দিয়ে দেবো। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং এখান থেকে যদি কিছু জিনিস শিখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।